নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি ভয়ঙ্কর ভূতের গল্পের অ্যাপস থেকে নেওয়া অভিশপ্ত মূর্তি। অ্যান্টিকের দোকানে ঢুকেই সামনের টেবিলে রাখা সাদা মূর্তিটায় চোখ আটকে গেল সৈকতের। সৈকত পদার্থবিদ্যায় অধ্যাপনা করে। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি দেশ বিদেশের পুরনো জিনিস দিয়ে ঘর সাজানো তার একটা বড় নেশা। দক্ষিণ কলকাতায় সৈকতের 2 কামরার ফ্ল্যাটটাকে অনায়াসেই একটা মিউজিয়ামের ক্ষুদ্র সংস্করণ বলা যায়। বৈঠকখানা থেকে শয়নকক্ষ সর্বত্রই বড় বড় শোকেসে সজ্জিত রয়েছে অপূর্ব সব অ্যান্টিক জিনিস। সেগুলোর মধ্যে বেশ কিছু অনেক দামি এবং দুষ্প্রাপ্য। হাতির দাঁতের ফুলদানি, 200 বছরের পুরনো রাজকীয় পোশাক ও অস্ত্রশস্ত্র, ব্রিটিশ আমলের তৈরি কাষ্ঠ নির্মিত দাবা খেলার বোর্ড, ছাইদানি, নবাবী আমলের তামাকপত্র, ঝাড়বাতি ইত্যাদি তো আছেই। তার সাথে আছে দেশি বিদেশি অসংখ্য মূর্তি ও শোপিস। হাজার হাজার অর্থ ব্যয়ে বিদেশ থেকেও আসে বিভিন্ন সামগ্রী। কিছু কিছু জিনিসের জন্য সৈকতকে রীতিমতো নিলাম পর্যন্ত লড়তে হয়েছে। কিন্তু এই অ্যান্টিকের ব্যাপারে সে একটুও কার্পণ্য বা আপোষ বরদাস্ত করে না। কোনো জিনিস তার একবার পছন্দ হলে সেটাকে যে কোনো মূল্যে হস্তগত করবেই। কেনাকাটা ছাড়াও এসব জিনিস দেখতেও সৈকতের খুব ভালো লাগে। সে মনে করে সমস্ত প্রাচীন জিনিসের সাথে কিছু না কিছু ইতিহাস জড়িয়ে থাকে। প্রত্যেকটা জিনিসের সেই সব রক্তক্ষয়ী অথবা সুখময় ইতিহাস অনুভব করতে চায় সৈকত, আর সেগুলো উপলব্ধি করে রোমাঞ্চিত হয় তার সারা শরীর। সেই সূত্রেই এই অ্যান্টিকের দোকানে তার নিত্য যাতায়াত। সপ্তাহান্তে একদিন হলেও সে ঢু মারে এই দোকানে। দোকানের মালিক আদিদেব ঝুনঝুনওয়ালা তার সমবয়সী। ওর সাথে তার খুব বন্ধুত্ব। কোনো ইউনিক অ্যান্টিক পিস এলেই আদিবাবু সৈকতকে খবর দেন। সব কাজ ফেলে সৈকত ছুটে আসে দোকানে। পছন্দ হলে কিনে নেয়, আর না হলে একটু গল্প সল্প করে বাড়ি ফেরে। সেদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে সৈকত চলে আসে এই অ্যান্টিকের দোকানে। যদি কোনো ভালো জিনিস এসে থাকে, ওর ভাবনাই সত্যি হয়। মূর্তিটা দেখে পুরো তাজ্জব হয়ে যায়। এমন জিনিস আগে কখনো দেখেনি ও। কি অদ্ভুত দেখতে মূর্তিটা! অদ্ভুত এই কারণেই যে মূর্তিটা কোনো স্বাভাবিক দেবদেবী, পশু পাখি বা মানুষের নয়। হাত দেড়েকের মূর্তিটা যে ঠিক কিসের তা বোঝা যাচ্ছে না। কোনো প্রাচীন অজানা দেবতা হবে হয়তো। তবে মূর্তিটির সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেটার গঠন উপাদান। সাধারণত কোনো ধাতু, পাথর বা কাঠ নয়, অন্য কিছু। অনেকটা যেন কোনো প্রাণীর অস্থি দ্বারা নির্মিত এটি। কিন্তু কোন প্রাণীর তা এভাবে খালি চোখে বোঝা মুশকিল। মূর্তিটার প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতে থাকে সৈকত। ওটা ওর চাই। ওকে দেখে দোকানের মালিক হাসি মুখে এগিয়ে আসে, আর তারপর মূর্তিটাকে উদ্দেশ্য করে বাংলা হিন্দি মিশিয়ে বলে, अरे सैकत बाबू जे, ये मूर्ति आने के बाद सबसे पहले आपका ही याद आए थे मुझे। और देखें, सोचते सोचते आप ऐसे भी गेलें। निबेन ना कि? নেব তো বটেই। খুব পছন্দ হয়েছে এটা আমার। তা আদিবাবু, এই অদ্ভুত মূর্তি পেলেন কোথায়? আরে ও ভি তাজ্জব কি বাত। কি হয়েছিল শুনে? আজ সুবাহ সবে দোকান খুলিয়েছি। এক সাধু আসে, পুরা লাল কাপড়ে ঢাকা। ও আমাকে ইয়ে মূর্তি দিল। আমি সেটা ভালো করে দেখে যেই মুখ তুলেছি, দেখি কি ও সাধুর সামনে নাই। বিলকুল ভ্যানিশ। বিশ্বাস করবেন না সৈকত বাবু, 2 সেকেন্ড में बिल्कुल गायब। সৈকত বলল, ও বাবা, এ তো রীতিমতো আশ্চর্যের ব্যাপার। এক সাধু নিজে আপনাকে এটা দিয়ে গেছে, তাহলে কোনো দেবদেবীর মূর্তি হবে নিশ্চয়। কিন্তু
খটকা লাগছে যে কোনো টাকা নিল না কেন। তা সে যাই হোক, আপনি কত নেবেন? দোকানদার বলল, কি বলি বলুন, আপ যা ভালো বোঝেন দেন। মূর্তিটা কিনে বাড়ি ফিরে সৈকত বাবা মাকে দেখায়। ওনারাও খুব প্রশংসা করে মূর্তিটার। মূর্তিটা সৈকতের এতটাই পছন্দ হয়েছে যে সে ওটাকে তার শোয়ার ঘরে টেবিলের উপর এমনভাবে সাজিয়ে রাখে যে বিছানায় শুলেই যেন সেটা ও দেখতে পায়। এতদিন এত জিনিস কিনেছে, কিন্তু এই মূর্তিটার মতো আকর্ষণ অনুভব সে কিছুতেই করেনি। এটা কি নিতান্তই সৈকতের নতুন জিনিসের প্রতি ভালো লাগা, নাকি এর পিছনে কোনো গূঢ় রহস্য রয়েছে? তখন মাঝরাত। এ কোথায় এসে পড়েছে সৈকত? না, এ তো তার ঘরের নরম বিছানা নয়। সে এক পাহাড়ি গুহায় বসে আছে। তার থেকে কিছুটা দূরে আগুন জ্বলছে। একজন জটাধারী সাধক যজ্ঞ করছেন। পাশে আরও একজন হাত জোর করে বসে আছে। আরে, সাধুর সামনে ওটা কি? আজকের কিনে আনা মূর্তিটা না? নাকি ওটার মতোই হুবহু দেখতে অন্য একটা মূর্তি? সৈকতকে কিন্তু কেউ লক্ষ্যই করছে না। তাদের ক্রিয়াকলাপের নীরব দর্শক সে। একটু পরে সে সাধু উঠে দাঁড়ালেন। তার হাতে একটা চকচকে ধারালো খাড়া। কি করবেন উনি? একি, পাশে বসে থাকা লোকটাকে টেনে তুলে বসিয়ে দিলেন হাঁড়ি কাঠে। ধীরে ধীরে খাড়াটা উপরে তুললেন। একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো লোকটার গলা দিয়ে। তারপর ঘুমটা ভেঙে যায় সৈকতের। সারা শরীর ঘামে ভিজে গেছে ওর। সে তাহলে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছিল এতক্ষণ। কি ভয়াবহ কাণ্ড! কিন্তু স্বপ্নে যে মূর্তিটা দেখলো সেটা কি তারটাই? কি মনে হতে সামনের টেবিলের দিকে তাকালো সৈকত, আর তাকাতেই চমকে উঠল। টেবিলে সেই মূর্তিটা নেই। কিন্তু ওর খুব ভালোভাবে মনে আছে ওইখানেই মূর্তিটা রেখে ঘুমিয়েছিল সে। তাহলে গেল কোথায় সেটা? কোনোভাবে পড়ে গিয়ে ভেঙে যায়নি তো আবার? সত্তর বিছানা থেকে নেমে আলো জ্বালায় ও। একি, মূর্তিটা বিছানার ঠিক ওর মাথার পাশে গেল কি করে? তাহলে কি ও সেটা পাশে নিয়ে শুয়েছিল? কিন্তু ওর স্মৃতিশক্তি তো এত খারাপ নয়। যাই হোক, মূর্তির তো আর ডানা গজায়নি যে সেটা নিজে নিজেই উড়ে আসবে। ওই হয়তো রেখেছে আর এখন ভুলে গেছে। তাই হবে হয়তো। মনকে সান্ত্বনা দিতে থাকে সৈকত। একটু পরে সব চিন্তা মাথা থেকে সরিয়ে মূর্তিটা যথাস্থানে রেখে দিয়ে আবার শুয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন রবিবার প্রাতরাশ করেই সৈকত মূর্তিটা নিয়ে হাজির হয় উমাপতি চক্রবর্তীর বাড়িতে। ওদের ফ্ল্যাটে দুটো বাড়ির পরেই ওনার ফ্ল্যাট। উমাপতিবাবু সৈকতের বাবার বাল্যবন্ধু। একসাথেই পড়াশোনা খেলাধুলা করার হেতু ওদের পরিবারের প্রতি এক নারীর টান অনুভব করেন এই অকৃতদার ষাটোর্ধ্ব মানুষটি। সৈকতকে নিজের ছেলের মতোই স্নেহ করেন। আর সৈকত, সে তো কাকাবাবু বলতেই অজ্ঞান। ছোট থেকেই ওর সব আবদার ওনার কাছে, আর তিনিও হাসি মুখে সব পূরণ করেন। উমাপতি মহাশয় পেশায় একজন প্রত্নতাত্ত্বিক। সেই সূত্রে ঐতিহাসিক মহলে তার যথেষ্ট খ্যাতি আছে। সৈকতের প্রাচীন জিনিস সংগ্রহের যে নেশা, তার বীজ বপন হয়েছিল মূলত এনার কাছেই। কোনো নতুন জিনিস কিনলেই সৈকত ছুটে চলে আসেন তার কাকাবাবুর কাছে, সেই জিনিসের পিছনে লুক্কায়িত ইতিহাসের সন্ধানে। উমাপতিবাবুও নানান বই ঘেঁটে উদ্ধার করেন সেই গোপন ইতিহাস। কয়েকবার তো কিছু দ্রব্যের জন্য বিভিন্ন মিউজিয়ামের সাথেও যোগাযোগ করতে হয়েছিল। তবে বিশিষ্ট ঐতিহাসিক হওয়ার ওনার তেমন অসুবিধে হয়নি। মন্ত্রমুগ্ধের মতো সৈকত শোনে সেই সব ইতিহাস, আর সাথেই জানার নেশাটাও আরও জোরালো হয়ে ওঠে তার মনে। মূর্তিটা হাতে নিয়েই চমকে যান উমাপতিবাবু। কপালে চিন্তার ভাঁজ পড়ে তার। কিছু একটা বুঝতে পেরেছেন তিনি। চিন্তিত মুখে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে পেলে এটা? দোকানদার কিভাবে ওই অদ্ভুত সাধুর থেকে মূর্তিটা পায় তা সব খুলে সৈকত শুধু রাতের স্বপ্নের কথাটা এড়িয়ে যায়।
একটু চুপ করে থেকে উমাপতিবাবু বলেন, সৈকত, এই মূর্তিটি এক তিব্বতী দেবতার। এই দেবতা তন্ত্র মন্ত্রের প্রতিভূ এবং সেই উপাসনা কোনো শুভ উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। এই উপাসনায় যে ক্ষমতা প্রদত্ত হয় তা প্রাণঘাতী। মানুষের ক্ষতি সাধনই তার মূল লক্ষ্য। বড় কঠিন ও ভয়ঙ্কর এই উপাসনার প্রণালী। আরাধনার কিছু নির্দিষ্ট পর্যায়ের ব্যবধানে দেবতা বলি চান। নরবলি যার মধ্যে প্রধান এবং গুরুত্বপূর্ণ এক উপাচার। দেবতা খুবই জাগ্রত। কোনো সাধক একবার যদি এনাকে জাগান, তাহলে বহু মানুষের রক্তের বিনিময়ে ইনি সেই সাধককে দান করেন সমগ্র পৃথিবীর বশ করার ক্ষমতা। কিন্তু যথোপযুক্ত পূজার্চনা বা পরিপ্রদান না করলে দেবতা ভীষণ রুষ্ট হন, যার ফল হয় মারাত্মক। তার করাল গ্রাস স্বয়ং উপাসকের ওপরেও নেমে আসতে পারে। রাতে ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখল সৈকত। সেই পাহাড়ের গুহা, কিন্তু আজ অন্য ঘটনা। কালকের সেই সাধু ধ্যানে বসে আছেন, আর সামনে সেই মূর্তিটা। হঠাৎ বাইরের অনেক লোকের কোলাহল। কারা যেন দৌড়ে আসছে এদিকে। ধীরে ধীরে অন্ধকার গুহা মুখ আলোয় ভরে উঠল। প্রায় 30 লোক, প্রত্যেকের হাতে জ্বলন্ত মশাল। এরপর যা ঘটল তা কোনো সুস্থ মানুষ সহ্য করতে পারে না। কিন্তু স্বপ্নে যে পালানো যায় না। নীরব দর্শক সৈকত দেখল তারা কোনো এক তরল ছিটিয়ে দিচ্ছে গুহার চারিদিকে, এমনকি সাধুর শরীরেও। তাদের রুদ্র মূর্তি দেখে সাধু থরথর করে কাঁপছে। তার চোখ থেকে আতঙ্ক ঠিকরে বেরোচ্ছে। এরপর তারা তাদের মশালগুলো ছুড়ে দিতে থাকে গুহার চারিদিকে। তাও তাও করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যে পুড়তে শুরু করে গুহা মধ্যস্থ সকল দ্রব্যাদি। আগুনের লেলিহান শিখা সাধুর দেহকেও মুক্তি দেয় না। যন্ত্রণায় তীব্র আর্তনাদ করতে থাকেন তিনি। আক্রমণকারী দল এই ধ্বংসলীলা দেখে আনন্দে চিৎকার করে ওঠে। হঠাৎ ওই সাধু উঠে বসেন। জ্বলন্ত দুহাতে ওই সাদা মূর্তিটা তুলে ধরেন। বীর বীর করে শুরু করেন এক দুর্বদ্ধ মন্ত্রপাঠ। ধীরে ধীরে তার চোখ দুটো জ্বলে ওঠে। আতঙ্কের জায়গায় সেখানে জন্ম নেয় এক তীব্র ক্রোধ। আস্তে আস্তে অন্ধকার নেমে আসে চারিদিকে। ঘুম ভেঙে যায় সৈকতে। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে খুব দুর্বল লাগলো সৈকতে। দ্রুত পোশাক বদলে ছুটে গেল কাকাবাবুর কাছে। তার এরকম উৎপ্রান্তের মতো চেহারা দেখে উমাপতিবাবুও ভয় পেয়ে গেলেন। বড্ড ফ্যাকাশি লাগছে তাকে। কি হয়েছে জিজ্ঞেস করায় সৈকত তার 2 রাতের অদ্ভুত স্বপ্নের কথা খুলে বলল ওনাকে। শুনে উনি বড্ড চিন্তিতভাবে বললেন, আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্যি হলো। ওই মূর্তি অভিশপ্ত, এবং তোমার পিছনে একবার পড়েছে যখন, তোমার ক্ষতি না ঘটানো অবধি ও থামবে না। আমাকে তুমি ঠিক 2 দিন সময় দাও। আমি এই মূর্তির ইতিহাস জানার চেষ্টা করছি। কিন্তু এই মূর্তি তুমি নিজের কাছে রেখো না। কখন কি বিপদ হয় বলা যায় না। কাকাবাবুর কথা কখনো অমান্য করে না সৈকত। তাই খুব অনিচ্ছা সত্ত্বেও অ্যান্টিকের দোকানে মূর্তিটা ফেরত দিয়ে আসেও। মন খুব খারাপ হয়ে যায়। এত পছন্দের মূর্তিটা কিনা শেষ পর্যন্ত ফেরত দিয়ে আসতে হলো। শরীরটা দুর্বল হওয়ায় সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়েও। মাঝরাতে কিসের একটা আওয়াজে ঘুমটা ভেঙে যায় হঠাৎই। কেউ যেন ওকে ডাকছে। চোখটা ভালো করে মুছে সামনের দিকে তাকায়ও। দৃষ্টি অজান্তেই চলে যায় সামনের টেবিলে। এক অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে ওখানে। একটি আলোর স্ফটিক তৈরি হয়েছে টেবিলের উপর, আর সেই আলোর মধ্যে রয়েছে আজ বিকেলেরই দোকানে ফেরত দিয়ে আসা সাদা মূর্তিটা। একটা ঠান্ডা স্রোত বয়ে যায় সৈকতে শীত দাঁড়াবে। এও কি সম্ভব?
পুতুলের ন্যায় হাঁ করে সেই আলোকের মায়া দেখতে থাকে সৈকত। তার চেতনা বিলুপ্ত হয়ে আসছে। কেউ যেন তার কানে বিড়বিড় করে বলছে, রক্ত দাও, হ্যাঁ আমায় রক্ত দাও, নিজেকে উৎসর্গ করো। সেই আদেশ অগ্রাহ্য করার শক্তি নেই সৈকতের। বিছানা থেকে উঠে দাঁড়ায়ও, ধীরে ধীরে এগিয়ে যায় টেবিলের দিকে, পেন্সিল কাটা ছুরিটা হাতে তুলে নেয় আর মূর্তির দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে রক্ত দিলাম, আমি নিজেকে উৎসর্গ করলাম। নিচের পা হাতে বসিয়ে দেয় ছুরিটা, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়তে শুরু করে মূর্তির ওপর। ধীরে ধীরে সাদা মূর্তি লালচে হতে শুরু করে। অনেক রক্ত বেরিয়ে যাওয়ার মাথা ঘুরতে থাকে সৈকতের, মুখ থুবড়ে পড়ে যায় মেঝেতে। সৈকতের বাবা মা পাশের ঘরে ঘুমোচ্ছিলেন। হঠাৎ সৈকতের ঘর থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে আসেন। অনেকবার দরজা ধাক্কা দিয়েও ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যান তারা। লোক জড়ো করে দরজা ভাঙার ব্যবস্থা করেন। গোলমাল শুনে উমাপতিবাবুও সেখানে উপস্থিত হলো। দরজা খুলে সৈকতের অচৈতন্য দেহ উদ্ধার করা হয়। বাঁ হাত থেকে তখনও ক্রমাগত রক্ত বেরিয়ে যাচ্ছে, আর মাথার পাশে সেই সাদা মূর্তিটা। উমাপতিবাবু সবটা দেখে যা বোঝার বুঝলেন। একটা কথাই বিড়বিড় করে বলে যেতে লাগলেন, আমি এই আশঙ্কাই করেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে এই অঘটন ঘটে যাবে তা ভাবতে পারিনি। কিন্তু আমি শেষ দেখে ছাড়ব। ওই সর্বনাশা মূর্তির ধ্বংস আমার হাতেই হবে, সে যেভাবেই হোক। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এই রকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।